Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. আজকে আমাদের অ্যাকশন কাট সেগমেন্টে আমাদের সাথে আছেন ডিরেক্টর এবং গায়ক শিলাদিত্য মৌলিক। হাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এন্ড দিস অনার। এই গায়কটা বললে ঠিক পরে কথা বলবো না, আপনি নিজেকে কি শুধু ডিরেক্টরই বলতে চান? আমি নিজেকে মানে কিভাবে বাইরে পরিচয় দিতে চাই? আপাতত ডিরেক্টর। আমি গানটা এখনো পর্যন্ত সিরিয়াসলি পারসিউ করিনি, কিন্তু আমি খুব মিউজিক্যাল আমি জানি সেটা, কারণ মানে আমার মিউজিক ডাইরেক্টররা আমার উপর রেখে দেয়। আমি ওদের এত কাজ করাই বারবার করে, তো আমি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য কাইন্ড অফ সং আই ওয়ান্ট ইন মাই ফিল্মস। তো আর ছোটবেলা থেকে একটু মিউজিকের প্রতি প্রচন্ড আসক্তি ছিল, সেইখান থেকে যতটা ততটাই। এবার গলায় সুর আছে বলে একটুখানি টুকটাক বন্ধুদের গানের আসলে গান গেয়েছি, সেখান থেকে ওরা আমাকে আরো কাঁধে তুলে নিয়ে যায়। মানে দর্শকের কাছে গায়ক হিসেবে পরিচয় দেওয়ার মতো আস্পর্ধ এখনো তৈরি হয়নি। আচ্ছা, তো আপনার ছোটবেলায় শুরু করতে মানে আপনার জন্ম? আমার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গেই, চুঁচুড়াতে। আচ্ছা, তো ওখানে আমি স্কুলিং করেছি। তারপর আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, তো আগ্রা, ভোপাল, দিল্লি, এখন বম্বেতে থাকি, কাজের সূত্রে কলকাতায় আছি। তো আমি মানে ওরকম টিপিক্যাল একটা স্টেটের ছেলে না বলতে পারবো, বিভিন্ন জায়গায় বড় একদম। এইভাবে পরিযায়ীর মতো বিভিন্ন জায়গায় ঘোরাটাকে আপনার সিনেমার অনেক জায়গায় নিশ্চয়ই হেল্প করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারের সাথে আপনি মিশেছেন, কারণ ওখানে থাকলে না হলে কালচারটা তো ডিপলি তো জানা যায় না থাকলে কোথাও। তো সেইটা আপনার সিনেমায় কতটা হেল্প করেছে? ভীষণ মাপে হেল্প করেছে। এছাড়াও একটা ব্যাপার হচ্ছে যে আমি লন্ডনে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি। তো শুধু দেশের মধ্যে না, আমার বিদেশে, ওই সূত্রে আমার অনেক ইন্টারন্যাশনাল ট্রাভেল হচ্ছে, ফিল্ম ফেস্টিভ্যালস, এবং এমনি আমি প্রচুর বছরে একবার বাইরে ঘুরতে যেতাম, যা টাকা সঞ্চয় করতাম কাজ করে, সেটা টাকাটা নিয়ে আমি ঘুরতে যেতাম, এখনো যাই। তো মানে এটার উদ্দেশ্যটাই হচ্ছে টু বি আ পার্ট অফ ডিফারেন্ট কালচার, উইটনেস ডিফারেন্ট কাইন্ড অফ পিপল, মিট দেম, ইন্টারঅ্যাক্ট উইথ দেম। তো ওটা ভীষণভাবে হেল্প করে। মানে শুধু ওই রকম না যে একটা কিছু তুমি দেখলে সেটাকে তোমায় রিক্রিয়েট করতে হবে, বাট নোয়িং দ্য মাইন্ডস। আমরা এক জায়গায় থাকলে একরকম ভাবি, সেটা হয়তো। তো ওইখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গার কালচারটা বোঝা। একটা বাঙালি যদি প্যারিসে কেমন করে ইয়ে করে, বিহেভ করে, সেটা না জানলে ওই পরিপূর্ণতাটা পাওয়া যায় না। আর বাইরে থাকা সত্ত্বেও আমার বাড়িতে বাংলা নিয়ে সাংঘাতিক একটা, বাংলা ভাষা নিয়ে একটা সাংঘাতিক ইয়ে আছে। আমি অনেক ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও আমার বাংলা খারাপ হয়নি। আমি লিখতে পারি, আমার হাতে লেখাও ভালো বাংলা। তো আমার বাবার নিজে লেখক, তো উনি কবিতা, নাটক, গল্প সমস্ত কিছু লেখেন, অ্যাক্টিংও করেন, এবং বাড়িতে একটা প্রচন্ড আর্টের বেন্ড আছে, যার জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো দ্য ল্যাঙ্গুয়েজ প্রপারলি। তো সেই জন্য বাংলাটা আমার ভীষণভাবে মানে প্রবাসীদের মতো নয় আর কি, সেটা বলতে পারি। হ্যাঁ, বাইরে গিয়েও বাংলাটা একদম বদলায়। ছোটবেলায় এই সিনেমার প্রতি প্রেম বা সিনেমা করবো এই ভাবনাটা কি বাবার থেকে, যেহেতু বাবা লিখতো? হ্যাঁ, কিছুটা। মানে এটা যে করা যায়, ফিল্ম ফ্যামিলি থেকে বিলং করতে হয় না, সেই সাহসটা বাবার থেকে পেয়েছি। কিন্তু আমার আর এটাও মানে অস্বীকার করতে হবে না, কারণ আমার বাবা মার সিনেমা দেখতে খুব পছন্দ করে ভীষণ। মানে ছোটবেলা থেকে আমি দেখেছি, আমরা ভোপালে থাকতাম তখন, আমি খুব ছোট ছিলাম, কেজি পড়ি। তো ওই সময়ও প্রতিদিন মানে সপ্তাহে অন্তত দুদিন বাবা আর মা সিনেমা দেখতে যেতেন। তো আমার বাবা তখন একটা ইনফিল্ড চালাতেন, ইয়াসদি, তখন একটা বাইক ছিল, তো ওটা চালাতেন, আমি ট্যাঙ্কের উপর বসতাম, বুঝতেও পারতাম না, কিন্তু যেতাম, সিনেমা দেখতাম, আবার ফেরত আসতাম। তো এটা অলমোস্ট আমার মনে হয়েছিল যে মানে এরকম, মানে বাচ্চারা যখন ছোটবেলা থেকে বড় হয়, যা যা জিনিস দেখে সেগুলো মনে হয় না এটাই জীবন, লাইফের পার্ট। তো আমার ওটা দেখেই মনে হতো যে আচ্ছা এইরকম করেই মানে এরকম করতে হয়। তখন আমার ওই সিনেমাগুলো যে ভালো লেগেছে এরকম না, আমার মনেও আছে, কিন্তু দেখতাম ওরা দেখতে ভালোবাসতো বলে আমি আরো
মানে আমার অপশন ছিল না, কিন্তু ওই সময় থেকে দেখা আরম্ভ আর কি। দিয়ে তারপর আস্তে আস্তে সিনেমার প্রতি একটা অদ্ভুত প্রেম জন্মে যায়, নিজে নিজে তৈরি হচ্ছে। আমি আমার চয়েসের সিনেমা দেখতে আরম্ভ করি। সেটা কোন বয়সে? অ্যাজ আই গ্রু আপ, মানে তারপরে যখন ট্যাঙ্কে বসা, বাইকের ট্যাঙ্কে বসা বন্ধ হয়েছে, তখন থেকে আমার মনে হচ্ছে আমার এইটা দেখতে ভালো লাগে, এই জিনিসটা, এই ধরনের সিনেমা ভালো লাগছে। তো আমি সেরকম করতাম। আর যেহেতু ক্রিয়েটিভিটিটা তো ওটা তো শেখা যায় না, ওটা ছিল কোথাও না কোথাও ওটা ইনবিল্ট ছিল। তো আমি খুব আর্লি এজে আই স্টার্টেড রাইটিং। হ্যাঁ, তো সেই লেখাই করতে 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 হঠাৎ মনে হয়েছিল যে আমি এটা সিনেমাটা করতে চাই। যখন মানে ডিরেকশন বুঝতাম না কোনোভাবে, আর আমার মা চিরকাল ভাবতো যে আমি একটা করবো, ক্লাসে সবচেয়ে লম্বা, ফর্সা, একটুখানি কটা লোক বলতো আমার পাড়া প্রতিবেশী হিরো হিরো দেখতে। তো ওই রকম ব্যাপারগুলো ছিল, কিন্তু আমার কোনোদিনও অ্যাক্টিং করতে মানে ইচ্ছা হয়নি। আমার মনে হতো there is more to it, মানে আমি ওই চরিত্রটা করবো, তার থেকে আমি কাউকে দিয়ে চাপটে ওরকম চরিত্র করাবো, সেটা আমার বেশি ঠিক দেয়। So that is how I, মানে it is almost like you feel like God, না, মানে giving power to people, মানে পাওয়ার মানে নট এরকম অ্যাটিটিউডের পাওয়ার বলছি না। যখন আমি লিখি কতগুলো চরিত্রকে জন্ম দেওয়া, ওইটা আমার ভীষণ এক্সাইটিং লাগে। তাকে কি করাচ্ছি, কি মানে ভীষণ লেখার প্রসেসটা আমাকে বেশি সিনেমায় মানে ডিরেক্ট করতে আকর্ষণ করেছে। আপনার শুরু কি দিয়ে, মানে শর্ট ফিল্ম দিয়ে বা নাকি ডিরেক্ট ফিল্ম বা অ্যাসিস্ট করেছেন? না, আমি শর্ট ফিল্ম করেছি, প্রচুর শর্ট ফিল্ম করেছি। তারা মানে তখন না ওই ছিল আমার একটা বাড়িতে, এটা ভালো মজার গল্প। আমরা একটা ওই টাইম শেয়ার হলিডেজ হয় না, তো ওরকম কোটাক মাহিন্দ্রা টাইপের কিছু আছে না, ক্লাব মাহিন্দ্রা বোধহয় ব্যাংক, তো ওই রকম একটা টাইম শেয়ারের জন্য আমরা সাবস্ক্রাইব করেছিলাম, যে মাঝে মাঝে ঘুরতে গেলে ওদের জায়গায় থাকা যাবে, সারা পৃথিবী জুড়ে ওদের জায়গা আছে। তো সেইটার সাথে একটা হ্যান্ডিক্যাপ দিয়েছিল, এবার ফ্রিতে আর কি। এখন আইপ্যাড দেয় দেখছি। তো ওই হ্যান্ডিক্যামটা আমার প্রথম কিন্তু হাতে করি, মানে আমি নিজে নিয়ে গিয়ে আর সিনেমা যেটা দেখেছি, যতটা নিজে শিখেছি, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতাম। যেরকম হতে পারে আমি একটা এরকম ছোট ছবি করি, গল্প তো লিখেই ফেলতাম, তার আগে লিখে ফেলতাম, লিখতে অসুবিধা হতো, কিন্তু টেকনিক্যালিটিটা ওই কথা। আমি তখন অ্যাডভার্টাইজিং এ কাজ করতাম, ওখান থেকে আমি বিহাইন্ড দ্য ক্যামেরার আসল টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো উইটনেস করতাম, জানতাম, পড়ে তো নিয়েছিলাম আমি, যখন ইন্টারেস্ট ছিল ওটা বই টই কিনে সব পড়ে নিয়েছিলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করা আমার হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারে। তারপর আমি শুটে যেতে আরম্ভ করি, অনেক অনেক ফেমাস স্টারসদের সাথে কাজ করেছি, শাহরুখ, সালমান, অনেক বড় বড় স্টারদের সাথে কাজ করেছি, রণবীর। ইনফ্যাক্ট রণবীর কাপুর আর ঋষি কাপুর প্রথমবার অনস্ক্রিন আসে একটা আমার অ্যাড দিয়ে, পেপসি। আচ্ছা, ওরা দুজনের বাবা আর ছেলে কোনোদিনও তার আগে একসাথে ক্যামেরার সামনে ফেস করেনি তার আগে। তো ওইরকম ওইগুলো যখন আরম্ভ হয়েছে জীবনে, তখন আমি জানি যে আমি অ্যাডভার্টাইজিং এ বেশি দিন থাকবো না। দিয়ে ওই টাকাটা সঞ্চয় করে মাঝখানে একটা ব্রেক নিয়ে আমি বিদেশে পড়তে গেছিলাম। বাইরে অনেক অনেক টাকা লাগে, আর এখানে 5 বছরের মানে 5 বছর 6 বছর লাগানোর মতো আমার অত সময় অপচয় করতে পারতাম না। তো বিদেশে 1 বছরের কোর্স হয়, সেটা আমি পড়ে এসে তারপরে ফুল ফ্লেজে অ্যাডভার্টাইজিং ছেড়ে সিনেমা মানে শুরু করেছিলাম। মানে কেউ জানে না, আমি একটা ম্যাক্সিম গোর্কির একটা গল্প, মা, তারপরে বাংলা সিনেমা নিয়েছি। আমার মানে এত খারাপ লাগে ওটা, অনেকে আমাকে বলেছে খারাপ না, কিন্তু আমি আই ডোন্ট ওয়ান্ট টু শো দিস। তো ওটা আমার প্রথম, লন্ডন থেকে ফেরার পরেই আমার ওটা প্রথম কাজ। তারপরে বাট আই ডোন্ট টক অ্যাবাউট ইট মাচ, ভীষণ ছোট প্রোডাকশন ছিল, যার জন্য ওরা অত প্রচার হয়নি, উইচ হেল্পড মি। আর তারপরে আই ডিড ফিল্ম কল মিসেস স্কুটার, যেটা প্রচুর ফেস্টিভ্যালে গেছে, ওটা অভয় দেওয়াল প্রেজেন্ট করেছিল তারপরে, এবং ওটা এখন প্রাইমে দেখানো হয়, হ্যাঁ অ্যামাজন প্রাইমে আছে। ওটা দিয়ে আমার অনেক মানে ইন্টারন্যাশনাল স্বীকৃতি হয়।
আর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা অঞ্জলি পাটিল আছে। ওটার পরে তারপরে আমি বাংলা স্ক্রিপ্ট যেগুলো ছিল কয়েকটা ছিল সেগুলো আমি বসে বসে যেগুলো লিখতাম সেই তার একটা হাত ধরে আমি কলকাতায় আসি। সোয়েটারের গল্পটা আমার খুব ইন্টারেস্ট লেগেছে, কারণ খুব আমার মনে হয়েছিল মানে বাঙালির এইরকম গল্প হয় না। পাহাড়ের গল্প, একটা সেলাই শিখছে, যার মধ্যে একটা ছেলেও আছে, মানে গল্পটা খুব বিদেশি একটা, মানে মনে হয়েছিল যদি কেউ বিদেশি করতো আমি মেনে নিতাম যে হ্যাঁ এটা তো বাইরেরই গল্প হয়, কিন্তু ওটা যে এখানে এসে বাঙালিরা সাথে এটা ফেলা যায় এই ভাবনাটা আমার খুব ইউনিক লেগেছে। এই থটটা আপনার কোথেকে আসে? না, যদি তুমি তোমাকে একটু আগে বললাম না, আমার ওই ব্যাগেজটা নেই যে বাংলায় কি করা যায় না, কারণ আমি বাইরে থেকেছি তো আমি এটা বুঝতে পারি। আমাকে অনেকে বলেছে এই ছবিটা বাংলা দর্শক পছন্দ করবে না, তারপরে ছবিটা বানিয়েছি সবাই পছন্দ করেছে। পছন্দ করবেন এটা এটা আমাকে বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে যে এই ধরনের ট্রিটমেন্ট, এই ধরনের কাস্টিং, এই ধরনের স্টোরি টেলিং বাংলায় চলে না। যেটা তুমি এখন ভালো বলছো, তো আমাকে প্রথমে খুব নেগেটিভলি আমাকে বলেছিল, কিন্তু ওই আমার প্রডিউসাররা বিলিভ করেছিল একটা, আর সেকেন্ডে আমি বুঝতেই পারতাম না কেন চলবে না। আর আমি অনেক অনেক বাংলা সিনেমা দেখেছি যেটাতে কেউ ওই টিপিক্যাল বাংলা বলে কিছু হয় না, স্টোরি টেলিং ইজ স্টোরি টেলিং। যদি কারোর ইমোশন কানেক্ট করতে পারো ওটাতে আর ওই রকম কিছু হয় না। মানে সেটাই আমি এই গত 2-3 বছরে বুঝতে পেরেছি যে ওগুলো বাজে কথা। সেজন্য আমি এখনকার যারা মানে নতুন নতুন কাজ করছে তাদের প্রথমে বলে দেয় এগুলো কথা শুনুন না, এগুলো একদম মিনিংলেস। হ্যাঁ, কথা শুনে না করার থেকে ঠকে শেখাটা বেটার। না চলে একটা তুমি যখন গল্প বলছো, আমি যদি তোমার একটা গল্প বলে তোমাকে টাচ না করতে পারি তোমার ইমোশনস গুলো, তাহলে তো গল্প বলাটাই খারাপ। এবার যদি করি তখন তুমি কি ভাববে একটা গল্প আমার শুনতে ভালো লাগছে কিন্তু এটা বাঙালি নয়, এরকম হয় না, গল্পের কোনো জাত হয় না। তো ওটা বাজে কথা, আমি একদমই মানি না। এখন মানে জোর গলায় বলতে পারি মানি না, তখন ভয় পেতাম যে এই প্রথম সিনেমাটা খারাপ হয়ে যাবে না তো, তারপর চললোই না হয়তো, তখন কিছু হয় না। সেজন্য আমার 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 বাকি এখনো যে মানে হৃৎপিণ্ড রিলিজ হয়নি কোভিডের জন্য, তো একটু হলের অবস্থা ভালো হলে এই বছরে রিলিজ হওয়ার কথা। যারা দেখেছে টুকটাক স্ক্রিন টেনিং হয়তো সবাই বলেছে এরকম ভাবা হয় না। এখন আমার কলার উঠে যায় যে হয় না, ভালো লাগুক খারাপ লাগুক সেটা তো অসুবিধা নেই, মানে সব সিনেমা যে ভালোই হবে আমি জানি না সেটা, কিন্তু বাঙালি নয়টা বলো না আমাকে, ওইটা আমার একটা জেদ হয়ে গেছে। তারপর অন্যান্য যে গল্পগুলো স্ক্রিপ্টগুলো শুনি সবাই বলে দুরকম কথা বলে, হয় প্রথমে আগে বলতো, আসলে এখন অতটা বলতে পারে না, আগে বলতো এটা চলবে না এখানে দর্শক নেবে না, তারপরে বলা আরম্ভ করেছিল যে গান ভালো, হ্যাঁ লোকে গান দিয়ে কানেক্ট করছে। আমাকে শরীরটার এমন এমন সিনের কথা লোকে বলেছে, আমি বলছি প্রোডাকশনের লোকেরা বলতে পারবে না, দর্শকরা এসে এমন এমন অতটা মন দিয়ে না দেখলে হয় না। হ্যাঁ, তো আছে অনেক লোকের অনেক রকম ব্যাপার আছে, সেটা না কান দিয়ে আমি আজকে লোক মানে যারা নতুন প্রজন্মের লোক তাদের সেজন্য করি, কিচ্ছু কান না দিয়ে ফলো ইউর হার্ট এন্ড ডু হোয়াট ইউ থিংক উইল ওয়ার্ক ফর পিপল। আর ওর জন্য তো গল্পটা বলছো, ওটা জানতে হবে তোমাকে কোন অডিয়েন্সের সাথে কথা বলছো। সব সিনেমা তো একরকমের অডিয়েন্সের সাথে কথা হয় না, তো সেইটা যদি তুমি বুঝে যাও নাথিং ম্যাটার্স। আচ্ছা, আপনার এই সিনেমাটা যেমন এখন কোভিডের জন্য হলে রিলিজ করছে না, এই যে আস্তে আস্তে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো সবাই যায় একটা ওটিটি নিজের প্ল্যাটফর্ম আছে, সেখানে এত কন্টেন্ট মানে দেখে শেষ করা যাবে না, এত পরিমাণ কন্টেন্ট। আর এখন এই পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, আমি বিদেশি কন্টেন্ট দেখতে পাচ্ছি, আমেরিকান, ইউরোপিয়ান, সবকিছু হাতের কাছে। তো এইটা বাংলার সিনেমাটাই কতটা চেঞ্জ করেছে, মানে অডিয়েন্সটাই কতটা চেঞ্জ করেছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখনকার সময়। তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা, আমি জানি না হয়তো কারোর সাথে ম্যাচ করতে হবে, কিন্তু আমি একটু অন্যভাবে ভাবি ব্যাপারটা। আমার মনে হয় ইট ইজ নট কোভিড, বাংলা সিনেমার দর্শক এমনি নেই, আগে ছিল না, মানে কোভিডের আগে। তো সেটা কন্টেন্টের প্রবলেম। আমরা লোককে এমন ভাবে হলে নিয়ে আসতে পারছি না যে সেই একটা উইকেন্ডে অন্তত বউ বাচ্চার সাথে হলে গিয়ে একটা সিনেমা দেখতে পারবে, সেটা আমাদের দোষ। আমরা ওইভাবে, ইট ইজ নট মার্কেটিং, ইট ইজ নাথিং এলস, ইট ইজ নট দ্য স্টার ভ্যালু। বড় বড় স্টারের সিনেমা চলে না, তো আমরা যে নতুনত্ব দিতে পারিনি, যেটা ওটিটির জন্য যে সমস্যাটা হয়েছে, এখন সারা গ্লোবাল কন্টেন্টটা অ্যাভেলেবল হয়ে গেছে সবাইকার জন্য। তো ওরা দেখছে যে যে লেভেলের কাজ ওখান থেকে দেখতে পাচ্ছি সেটা আমরা বাংলা সিনেমা থেকে পাচ্ছি না। তো
তো সেই জন্য যাওয়া বন্ধ করে দিই, কারণ ফালতু পয়সা নষ্ট করবো। তো এটা যদি আমরা করতে পারি, কারণ এটা অনেকবার হয়েছে বিদেশে। কদিন আগে আমি একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে, ওই সিনেমার একটা অংশ ছিল যেখানে আমেরিকাতে মানে হলিউডে এরকম একটা অবস্থা এসেছিল যে হলে লোকে যাচ্ছে না। তো ওরা ওই রকমই মিক্স অ্যান্ড ম্যাচ করতে আরম্ভ করে দিয়েছিল যে whether we should allure the audience with sex, dance, action, সবকিছু মিক্স করে, যেটা এখন মাঝে মাঝে শোনা যায় না যে ওটিটিতে গিয়ে আনতে হলে একটু সেন্সুয়াস কিছু দিতে হবে। তো ইট ডিডন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ওরা আস্তে আস্তে ওরা ওইটাই করতে পেরেছে যে সবাই গল্প শুনতে ভালোবাসে। আমরা ছোটবেলাতে গল্প শুনে ঘুমিয়েছি, দাদু দিদার গল্প শুনে শুনে বড় হয়েছি, গল্প শুনতে সবাই ভালোবাসে। তো সেই গল্পটা বলতে ভালোভাবে হবে, ভালো গল্পের অভাব, ভালো গল্পের অভাব নয়, ওটা ওটা ঠিক। এখন না অনেক কিছু 11 দিনের শুট আর এই তারকা ছাড়া চলবে না, ওইগুলোতে আটকে গেছি আমরা। ওরকম নয়, সাইরাটের মতো একটা ছবি যদি হতে পারে কেউ চিনতে পারতো না। আজকে মারাঠি ছবি বাংলায় এত বড় হিট হয়েছে সব জায়গায়, তার মানে কন্টেন্টের দম ছিল। সেই জিনিসটা ওইভাবে ওরা ওরা কাউকে মানে মহারাষ্ট্র থেকে তারকা নেই, বলিউডের কাজ। তো সেইখান থেকে ওইগুলো থেকে মাথাটা যখন সরে আসবে আস্তে আস্তে, তখন লোকে যাওয়া আরম্ভ করবে হয়েছে। আর একটা অদ্ভুত জিনিস, হলিউডে যেটা হয় বলিউডে 5-10 বছর পরে হয়, কলকাতায় হয়তো 20-25 বছর পরে হয়। তো এটা অনেক বছর আগে হলিউডে হয়েছে, বম্বেতেও হয়েছে। বম্বেতে কিন্তু এখন আর সালমান খানের সিনেমায় অতটা ভিড় হয় না যতটা অ্যাভেঞ্জার্স হয়। It is not the budget and the VFX, you have to understand. লোককে ডেকে না তুমি কিছু দিচ্ছ যাতে ওর শনিবারটা শুক্রবারটা খারাপ না হয়, সেটা যখন আমরা করতে আরম্ভ করবো সঙ্গে সঙ্গে হবে। That can be anything, it doesn't have to be a serious movie or a মানে ফেলুদা, প্রফেসর শঙ্কু বা রাজ চক্রবর্তীর মতো যারা বড় বড় ডিরেক্টর আছে, ওনারা যদি নিজের জনার মানে শরীরে যদি কাজ করেন হবে, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন। কারণ বড় পর্দাটা রিপ্লেসেবল নয়। কিন্তু যদি না ভালো কন্টেন্ট দাও, আমি বাড়িতে বসে দেখছি, যখন ইচ্ছে করছে পজ বাটনটা টিপে দিয়ে রান্না করতে যাচ্ছি, দেখতে হচ্ছে না, ওটা তো অবভিয়াসলি একটা অ্যাডিকশন। বাট ওই করতে করতে একটা সময় আসে মাথায়, অনেকদিন হলে যায়নি, মনে হয় না তোমার? ওই হলে এক্সপেরিয়েন্সটা, পুরো এক্সপেরিয়েন্সটা তো বাড়িতে বসে পাওয়া যায়। ওটা অবশ্যই মানুষকে যখন এক্সপেরিয়েন্সটার সাথে একটুখানি ভালো আনন্দ দিতে পারবে না, তখন ওটা অ্যাডিকশন হয়ে যাবে। We have to treat the theatrical release like a lollipop. It is, মানে তোমাকে ওটা অ্যাডিকশন করতে হবে, মানুষকে ওটা ম্যানুয়ালের মতো করে দিতে হবে যে আরে হলে অনেকদিন যায়নি, গিয়ে একটা যদি ভালো লাগে না আবার যাবে হলে। সেই বলবে এটা না বাড়িতে দেখিস না। এখন আর লোকেরা এখন মানে আমি অবাক হই যে দর্শকরা আমাদের মতো কথা বলে, টেকনিক্যাল বলে এটা কিন্তু বিগ স্ক্রিনের সিনেমা ভাই। তো পিপল আর অ্যাওয়্যার, তো ওইটা করতে পারলে আমাদেরই করতে হবে, আমাদের অ্যাজ ইন দ্য ফিল্ম মেকার্স এন্ড দ্য প্রডিউসার্স যখন করতে পারবে, আই এম শিওর ইট ইজ গোইং টু কাম ব্যাক। আপনার নেক্সট হৃৎপিণ্ডের পর কি প্ল্যানস? হৃৎপিণ্ডের পরে আমার আরেকটা ছবি হওয়ার কথা ছিল, ওটা এই কোভিড এর জন্য আটকে গেছে। ওটা শুট হয়ে যেত এতক্ষণে, ওটার কোভিডের জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল, প্রোডাকশনটা ঠিক ছড়িয়ে করতেছে না। আমার মানে ওটা একটা রোড মুভি ছিল, তো অনেক জায়গায় নানা রকম ঘুরে ঘুরে পুরোটা ক্রু নিয়ে অত ফ্লুইড মুভমেন্ট এখন সম্ভব না। তো ওটা একটুখানি পিছিয়ে গেছে, এখন সব অ্যাক্টার্সদের ডেট প্রডিউসারকে আবার শুরু থেকেই শুরু করতে হবে। তো সেটা প্রমোশন হয়ে ওটা একটু পিছিয়ে গেছে। বাকি আমি লকডাউনে অনেক স্ক্রিপ্টে কাজ করেছি, শুনিয়েছি, লোকের ভালো লেগেছে, তো এবার হবে। আচ্ছা, আপনি মুম্বাইও কাজ করেছেন, তারপরে এখন কলকাতাতেও কাজ করেছেন। ওয়ার্ক ওয়াইজ মানে ওয়ার্ক স্পেসটা কতটা ডিফারেন্ট দুটো জায়গার মধ্যে? কালচারটা ডিফারেন্ট, বাট ট্যালেন্টে কোনো ডিফারেন্স নেই। আমি দেখেছি এখানে খুব মানে টেকনিশিয়ান বলো বা অ্যাক্টর বলো, দে আর ভেরি ট্যালেন্টেড পিপল। আমরা ভাবি যে বোম্বেতে হয়তো বেশি ভালো ট্যালেন্ট, হ্যাঁ সারা ভারতবর্ষের বেস্ট লোকরা বোম্বেতে আছে, তো সেই জন্য এরকম মানে মনে হয় একটুখানি ওই জিনিসটা মনে হয়। কিন্তু কলকাতায় ইজ ফুল অফ ট্যালেন্ট, মানে অনেক ট্যালেন্টেড লোক কলকাতা থেকে বম্বে চলে যায়। তো সেই দিক দিয়ে আমার খুব একটা ডিফারেন্স লাগেনি। কিন্তু হ্যাঁ, কালচারালি ওয়ার্কিং স্টাইলের একটা ডিফারেন্স আছে। অনেক বেশি কাজ হয়, তো মেথড ড্রিভেন, অন্য জিনিসে মাথা লাগানোর সময় হয় না। পিপল কাম
কুইকলি কাজে মন দেয় এবং ওটা পুশ করতে পারে, একটা ক্রিয়েটিভিটি লেভেলটা পুশ করতে পারে, কারণ ওটা ডিমান্ড করা হয় অন্যের থেকে। আরেকটা ভালো সিনেমা হচ্ছে তার থেকে ভালো করার যে চাহিদাটা, সেই জিনিসগুলো আরো ভালো করে দেয়। তো একটা জায়গায় কিছু ভালো হলে কম্পিটিশন বেশি এবং ওটা স্প্রেড করে দেয়। দ্যাট ইজ হোয়াট। আদারওয়াইজ আমার মনে হয় আমার ব্যক্তিগত ইয়েতে আমার মনে হয় কলকাতাতে অনেক সিনেমা করার ক্ষমতা আছে যেগুলো বম্বেতে করা যাবে না। দর্শক ইজ নট, হিন্দি অডিয়েন্সের দর্শক ইজ নট ওপেন টু এক্সপেরিমেন্ট সো মাচ, মানে স্টোরি ওয়াইজ কলকাতায় অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, কিন্তু আমরা দিই না। আমরা একটা টাইপের গল্প শুনে পারবো, তাহলে কি হবে, দর্শককে দোষ দিলাম। আচ্ছা, এই যে আপনার একটা টোটাল একটা গলায় ট্যাটু, চোখে সানগ্লাস, কানে, এইটা এই চেঞ্জটাও কি বিদেশে গিয়ে না প্রথম থেকেই যে আমি একটা আমার এরকম থাকবে, মানে নিজের একটা কনসিয়াস ডিসিশন না, আই অ্যাম লাইক দিস, আমার এরকম ভালো লাগে, মানে আমার যেটা ভালো লাগে পড়তে সেটাই পড়ি। আমার ভালো লাগে একটুখানি, এই যে আমার চুলের রং সাদা, বাড়িতে গালা খেয়েছি যে লোকে চুল যখন সাদা হয়ে যায় তখন কালো করে, আর তুই পয়সা দিয়ে নিজের চুলটা সাদা করে নিস। আমার ভালো লাগে, দিস ইজ এ পার্ট অফ মি। মানে আমি কোনোদিন আমি কনসিয়াস ডিসিশন এই আমাকে একটা এই করতে হবে ওরকম না, কিন্তু আমার ভালো লাগে। আমি এই যে সবাই বলে গলায় ট্যাটু কেন, এত জায়গা থেকে ইটস ভেরি ডেঞ্জারাস আর ভেরি পেইনফুল, খুব স্কিনটা সফট। এবার আমার ইচ্ছে হয়েছে ভাই কি করবো, মানে ইট ইজ নট, আমি ইয়ার্কি মেরেও বলি, আমাকে জিজ্ঞেস করে প্রথম কথাতেই পরে জিজ্ঞেস করে যে এটা ব্যথা লাগেনি, না মানে আমি তো ব্যথা লাগে না, ব্যথা আর হচ্ছে কেন কি মানে, তো ওই জটিলটা আমার একদম ব্যথা লাগেনি, কারণ আমি তো অন্যরকম একটা মানুষ, আমার ব্যথা লাগবে না, অবশ্যই ব্যথা লেগেছিল, 5 ঘন্টা ধরে ট্যাটু আছে, ব্যথা লাগবে না। কিন্তু আমি ইয়ার্কি মেরে বলি যে প্রথম কথাটা তুমি আমাকে নিয়ে বললে ওই ছেলেটা নিয়ে কিন্তু বললে না, সো ইট ইজ ওয়ার্কিং। কিন্তু ওটা আমি ইয়ার্কি মেরে বলবো, ওর জন্য করিনি, আমার নিজের ভালো লাগে। আমার এই যে উইংস গুলো পাশে আছে, আমার মনে হয়েছিল, আমার ভেরি ভিজুয়াল পার্সন, আমার মনে হয়েছিল যে নেকটার যেমন শেপ সাইড দিয়ে যদি কিছু বেরিয়ে থাকে আর একটা হাই নেকে যদি কিছু পরি অল্প একটু পিক করবে, ইট ইজ ভেরি নাইস। তো সেই জন্য আর আমার বেশি প্রবলেম বলে ট্যাটুর সাথে কিন্তু সবচেয়ে বেশি কমিটমেন্ট হয় গার্লফ্রেন্ডের থেকেও, কারণ তোমার সবসময় নিয়ে চলতে হয়, তো সেটা সত্যি। আমি এমন জায়গায় ট্যাটু করে আমাকে দেখতে পাওয়া হয় না বেশি, মানে আমি দেখতে পাই চোখে পড়ে না, নিজের চোখে আপনি ঝাঁকুনিতে আমি দেখতে থাকলে এটা আমারই মনে হবে যে অন্য একটা কিছু হলে ভালো হতো, কিন্তু ওইসব চলে, মাথা খারাপ আছে। আর আপনার মহিলা ফ্যান ফলোইং নেই ট্যাটু? মহিলা ফ্যান ট্যাটুর জন্য আছে হয়তো, হ্যাঁ অনেকে বলেছে ট্যাটুটা তো অনেকেরই অ্যাট্রাকশন আমি বুঝি, কিন্তু ওটাতে মহিলা ছেলে, আমি আমার ছেলেও ফ্যান ফলোইং প্রচুর, আমার ওটা ভয় কেমন, তো ওই রকম নয়, ওরকম মহিলা ছেলে হিসেবে কেউ দেখিনি ওইটাতে, কিন্তু হ্যাঁ ওভারঅল একটা আছে, মানে লোকে ওই হয়তো আমি জানি না, আমি হয়তো একটুখানি চার্মিং বেশি মনে হয়, আমার অত অ্যাটিটিউড নেই যাকে বলে, তো সেটা লোকে পছন্দ করে। আই এম ভেরি ফ্রেন্ডলি, আই এম ভেরি ফ্রেন্ডলি, তো ফ্রেন্ডলি দেখতে প্রেম তো ছোটবেলা থেকে আমার প্রেম করতে খুব ভালো লেগেছে, সারা জীবন ব্যথাটা আরো বেশি ভালো লাগে, সেই জন্য আমি ভালো লাগে মানে কি প্রেমের জন্য কষ্টটা তো তখন ভালো লাগে না, কিন্তু একটা ভ্যালু দেয় টু দ্য রিলেশনশিপ না, যেটাতে ছিল পরে, নাহলে মনে হয় যে বেরিয়ে গেল কিছু হবে না, তো ওইটা নয়। আমি খুব ইনভলভ, আমি ভালোবাসি, তো যার জন্য অবশ্যই তার সাথে ইনবিল্ট ব্যথা আছে, হবেই, তো it is nice. I think I'll be in love till I die. It is, I can't tell you, our idea of love has become bigger than a person. সেই জন্য আমার গল্পের মধ্যে আমি অনেক কথা বলার চেষ্টা করি, আমি মানে তুমি জিজ্ঞেস করলে বলে বলছি, ইট ইজ নট অ্যাবাউট হু আই এম ডেটিং অর হু আই এম ম্যারিং, ইট ইজ বিয়ন্ড দ্যাট। আমি ভালোবাসার উপর না আমার মনে হয় সারা জীবন গল্প লিখতে পারি, আমি এত অ্যাসপেক্ট ভেবে ফেলেছি, আমি এখন বলতে পারবো না। আমি একটা গল্প লিখেছি, আমার মনে হয় আমার স্ক্রিপ্ট লিখেছি আমি একটা পরিণত বয়সের একটা ভালোবাসার গল্প, আমার মনে হয় না মানে এত ভালো আমি কোনোদিনও লিখেছি, নিজেই বলছি আমার যতগুলো স্ক্রিপ্ট লিখেছি ইট ইজ দ্য বেস্ট সো ফার।
আর এভরি টাইম রিড নিজের স্ক্রিপ্টটা বেশিক্ষণ পড়া যায় না তো, আমার মনে হয় যখন প্রোডাকশন আরম্ভ হবে তখন 1000 বার পড়তে হবে, তারপর ওই সিনেমাটা তোমাকে এডিটে দেখতে হবে 1,00,000 বার। তো বেশিক্ষণ ওইটা নিয়ে থাকা যায় না। কিন্তু আমি অলরেডি কিচ্ছু হয়নি ওটা নিয়ে, কোনো মানে মিটিং মিছিলই হয়নি কোনো ওটা নিয়ে, কিন্তু তাও আমি কতবার পড়েছি, প্রতিবার পড়ে আমার একটা মনে হচ্ছে উফ কি ভালো লিখেছে, আমি লিখে প্যাক করছি লোকের আশা করি ভালো লাগে। হৃৎপিণ্ড হচ্ছে অদ্ভুত জিনিস, সেটা ইট ইজ অ্যাবাউট, আমরা ছোটবেলা থেকে কথা বলি যে সমস্ত এখনো তোমার ফোনে যদি কাউকে ভালোবাসো ইউ সেন্ড আ হার্ট, বাট বিজ্ঞানে কোথায় হার্টের সাথে কোনো ইমোশনের কোনো কানেকশনই নেই। হ্যাঁ, ইট ইজ দ্য হরমোনস যার জন্য তুমি চাইছো কাউকে ভালো, প্রথম দেখা একটু ভালো লাগে, ইটস ইউর হরমোনস অর দেয়ার ইজ নো মেকানিজম দ্যাট হ্যাজ বিন প্রুভেন। তাহলে আমরা বলি কেন এই মাথা দিয়ে প্র্যাকটিক্যাল, আরে আবেগে বোঝায় সে মন, ওয়্যার ইজ মন, দেয়ার ইজ নাথিং কল্ড মন। সেই জন্য হৃদয়ে আমরা যেটা বলি আমার মনে হয় it is just a saying, মানে হৃদয়ে doesn't exist. Heart is a machine that pumps blood in your body, so that is called হৃৎপিণ্ড। তো প্রশ্নটা হচ্ছে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি না হৃৎপিণ্ড দিয়ে ভালোবাসি, তো এই থিওরির উপর আমি সিনেমাটা বানিয়েছি হৃৎপিণ্ড সিনেমা। তো আমার সেরকমই আমার ভালোবাসার, যেটা সবাইকার প্রশ্ন, কেউ কোনোদিনও ভাবেনি, নিজেকে কোনোদিনও ভাবেনি সত্যি, তো এটা কি করে হয়? যদি আমার মাথা কাজ না করে আজকে, তাহলে আমার হার্ট কি বলবে এটা ভালো হতেই পারে না, আর যদি বলে তাহলে আমি জানি না। তো টু এক্সপ্লোর দ্যাট আই মেড দিস ফিল্ম। তো সেরকমই ভালোবাসার নানান রকম অ্যাসপেক্ট থাকে, হ্যাঁ, আর এগুলো সব প্রেম থেকেই আসে, এবং সব প্রেমেরই নানান রকম ব্রাঞ্চেস। তো আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট। আমি আরো অনেক রোম্যান্টিক সো কল্ড, মানে জনরাটার জন্য বলছি রোম্যান্টিক, আমি অনেক জিনিস এক্সপ্লোর করতে চাই যেগুলো আমরা ভেবেছি কিন্তু সিনেমা বানানো হয়নি। The brain is integral part of আপনার অনেক গল্প আছে, এগুলো আমরা চাইবো স্ক্রিনে দেখতে। হ্যাঁ, আমিও চাইবো তার সাথে তার প্রডিউসাররা গুলোতে বিশ্বাস করি, কারণ সত্যি বলছি মানে এগুলো কয়েকটা ইমোশন আছে না যেগুলো আনট্যাপড ইমোশন, হ্যাঁ, আর সবাই কাছে মনে হয়েছে ভালোবাসা, হাসি, কান্না, বিট্রিয়াল, এগুলো নিয়ে সারা জীবন লোকের সাথে সবাই রিলেটেবল। হ্যাঁ, if you tell the story nicely you cannot go wrong with it. থ্রিলার হয়নি, সাইফাই হয়নি, আমাকে কেন বলছে থ্রিলার বানাতে? থ্রিলার তো সব জায়গায় চলবে না, যদি খুব ভালো মানে চ্যাকচুক করে না থাকো, হ্যাঁ, এডিটটা যদি ভালো না হয়, মিউজিক ওই পেস, হ্যাঁ, অ্যাকশন না হলে থ্রিলার চলবে না। ইট ইজ নট দ্য অ্যাট দ্য সারপ্রাইজ, হ্যাঁ, বাট এই ইমোশন, বেসিক ইমোশন নিয়ে সিনেমা বানালে চলতে বাধ্য, স্টোরি টেলিংটা ভালো হয়। ইমোশনাল ডিরেক্টর, আপনি ইমোশন নিয়ে ইমোশনাল না হলে কাজটা ওটা না হলে ডিরেক্টর হয় না। ইউ ক্যানট বি এ প্র্যাকটিক্যাল স্টোরি টেলার, ইম্পসিবল। আমার মনে হয় ইট ইজ ইম্পসিবল, কেউ বলতে পারবে না। খুব প্র্যাকটিক্যাল হতে হবে একটা, মানে দেয়ার ইজ আ ব্যালেন্স, বাট ক্রিয়েশন অলওয়েজ কামস আউট অফ ইমোশন। আমি যদি ফিল না করি, লোকে দুঃখ পেলে কবিতা, ভালো স্টেটাস, যে রাইটার স্টেটাস লিখে তো একটা গান শুনতে চায়, দিস ইজ ক্রিয়েশন না, মাথায় যেগুলো চলছে ওই জিনিসগুলো, তো ওটা ইমোশন থেকেই তো উদ্ভূত হয়েছে। কেউ একটা প্র্যাকটিক্যাল অফিসে যাচ্ছে, রোজ 9টা থেকে 5টা কাজ করে, যেতে যেতে একটা কবিতা লিখে বললে হয় না। সো ইট ইজ ইম্পসিবল টু ক্রিয়েট উইদাউট ইমোশন। তো এই থিমেই আমরা শেষ করি। আমাদের খুব ভালো লাগলো, হৃৎপিণ্ডটা আশা করি খুব তাড়াতাড়ি ভালো দেখতে পাবো। হ্যাঁ, হলটা একটুখানি ভালোভাবে যদি, আমিও ওয়েট করছি কখন হবে, কারণ এটা একটা বড় পর্দার ছবি, এটা ওটিটিতে রিলিজ আমরা করে দিতে পারতাম এতদিনে, কিন্তু সিনেমাটা বানানোই হয়েছিল, আমি অরুণাচল প্রদেশে শুট করেছি পুরোটা, আর কলকাতায় একটা ছোট পার্ট আছে, কিন্তু এটা বানানোই হয়েছে বড় পর্দার জন্য। দর্শককে যদি ওই অনুভূতিটা না দেওয়া যায়, তার একটা অসমাপ্ত থেকে যাবে। সেই জন্য ওয়েট করেছি, মানে এখন অলমোস্ট 1 year হয়ে যাবে ফিল্মটা হয়ে গিয়ে। তো we are just waiting for that, যাতে ম্যাক্সিমাম আমরা যতটা সম্ভব লোকের কাছে পৌঁছতে পারি, তারপরে ভাবা যাবে অন্যান্য অনলাইন করবো কি করবো না ওটা।